আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচন কার্যক্রম আরও সুষ্ঠু করতে আরপিও সংশোধনী বিল পাস, টেকনাফ স্থলবন্দরে বাণিজ্য পুনরায় চালুর উদ্যোগ। পঞ্চগড়ে ২৪ ঘন্টার বেশি বিদ্যুৎ না থাকায় সড়ক অবরোধ। বাংলাদেশ জনশক্তি রপ্তানিতে রোল মডেল হবে বললেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন। কাশপুরে ১,০০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানজট নিরসনে বড় অভিযান। তেহরানের আবাসিক এলাকায় মার্কিন ইসরায়েলি বিমান হামলা, ৬ শিশু সহ নিহত ১৩। ভূমধ্যসাগরে নৌকাডুবি, বাংলাদেশি সহ নিখোঁজ ৭০। সাফ জয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সরকারি সংবর্ধনা। মিরপুরে দেখা গেছে স্পিন বোলিং মেশিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জাতীয় সংসদে পাস হয়েছে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬। সোমবার ৬ এপ্রিল স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠ ভোটে এটি পাস হয়। বিলটিতে আরপিওর ২৭, ৩৭, ৩৯, ৮৯ ও ৯১ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার পোস্টাল ব্যালট পেপারের বিষয়টি স্পষ্ট করা এবং নির্বাচন নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে একটি অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশই আজ সংসদে আইন হিসেবে পাস হলো। তালিকা সংশোধন বিল ২০২৬ এই মহান সংসদে উত্থাপন করলাম। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদ উত্থাপিত ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। অন্যদিকে মিয়ানমারে চলমান সংঘাতের কারণে প্রায় ১ বছর বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর লক্ষ্যে স্থলবন্দরটি পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান। সোমবার ৬ এপ্রিল বিকেলে তিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলি এলাকায় নাফ নদী সংলগ্ন স্থলবন্দরে পৌঁছে ওয়্যার হাউসে পড়ে থাকা পণ্যসহ পুরো স্থলবন্দর ঘুরে দেখেন। পরে সংশ্লিষ্ট সব সংস্থার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। আমরা আজকে সশরীরে এবং সরেজমিনে সবকিছু দেখলাম। আজকে থেকে এই পোর্টটির কার্যক্রম আবার নতুন করে শুরু করার আমরা উদ্যোগ নিয়েছি। পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় টানা ২৪ ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েন। সোমবার ৬ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে পঞ্চগড় শহরের মিলগেট এলাকায় তারা সড়ক অবরোধ করেন। ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অবরোধ চলতে থাকে প্রায় ৪ ঘন্টা। পরে প্রশাসনের আশ্বাসে বিকেলের দিকে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। স্থানীয়রা জানান, বিদ্যুৎ না থাকায় পানি, রান্না, মোবাইল চার্জ সহ দৈনন্দিন সব কাজই ব্যাহত হচ্ছিল। এতে ক্ষোভ বাড়তে থাকায় তারা রাস্তায় নামতে বাধ্য হন। অন্যদিকে প্রধানমন্ত্রীর মুখপাত্র ও রাজনৈতিক উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে পৃথিবীর রোল মডেল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সোমবার ৬ এপ্রিল বাংলাদেশ সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকে শ্রম বাজার সম্প্রসারণ, দক্ষ জনশক্তি পাঠানো এবং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে যৌথ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আরবি ভাষা শিক্ষায় সৌদি আরবের কারিগরি দক্ষতা কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও কথা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তৃতীয় ভাষার উপর গুরুত্ব আরোপ করছেন, সেই ভাষা শিক্ষার মাধ্যমে ওনাদেরকে সারা বিশ্বের জন্য একটি রোল মডেল কান্ট্রি গড়ে তুলতে পারি জনশক্তি রপ্তানিতে। সেই জন্য সৌদি আরবের সাথে আমাদের আলোচনা হয়েছে। বাংলাদেশে যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, ত্রয়োদশ সেই জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে বিশ্বের প্রায় প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যারা, তাদের ধারাবাহিকতায় প্রতিটি সরকার অত্যন্ত আনন্দঘনভাবে আমাদেরকে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের কাজপুর এলাকায় যানজট কমাতে রাস্তার পাশে গড়ে ওঠা ১,০০০-এরও বেশি অবৈধ ফুটপাত ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সোমবার ৬ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। তারা জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা মহাসড়কে যানজট সৃষ্টি করছিল। বিশেষ করে কাজপুর ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিদিনই তীব্র যানজট দেখা দিত। অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়ায় এখন যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা আরও 1 মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন ইসি। অসুস্থতা ও বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানিয়ে বেশ কয়েকজন প্রার্থী সময় বাড়ানোর আবেদন করেছিলেন। সোমবার 6 এপ্রিল নির্বাচন ভবনে অনুষ্ঠিত 11তম কমিশন সভা শেষে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। ইসি সচিব বলেন, গেজেট প্রকাশের পর থেকে 1 মাস ছিল ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা। তবে প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন বিষয়টি বিবেচনা করে আরও 1 মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের তেহরান প্রদেশে ভয়াবহ ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। সোমবার ভোরে বাহারেস্তান জেলার আবাসিক ভবনে চালানো এই হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন, যার মধ্যে 10 বছরের কম বয়সী শিশু রয়েছে 6 জন। ঘনবসতিপূর্ণকালে মির এলাকায় 2টি বহুতল ভবন লক্ষ্য করে বোমা বর্ষণ করা হলে সেগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়। উদ্ধারকর্মীরা খনন যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে আটকা পড়াদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী সরকারি অবকাঠামোতে লক্ষ্যভেদী হামলার দাবি করলেও বাস্তবে সাধারণ মানুষের ঘরবাড়ি ও বেসামরিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যৌথ সামরিক অভিযানে ইরানে নিহতের সংখ্যা প্রায় 1,500-এ পৌঁছেছে। পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন ঘাঁটিগুলোতে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে। পূর্ব তেহরানেও 3টি ভবন ধ্বংস হয়ে 4 জন নিহত হওয়ার খবর মিলেছে, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 50টি স্থাপনা। এই নৃশংস হামলার প্রতিবাদে ইরানের সশস্ত্র বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে, আর আন্তর্জাতিক মহলে বেসামরিক ও শিশুদের মৃত্যু নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের চূড়ান্ত তালিকা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমানোর পথে ভূমধ্য সাগরে নৌকা ডুবে বাংলাদেশি সহ অন্তত 70 জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। লিবিয়ার তাজুরা বন্দর থেকে শতাধিক যাত্রী নিয়ে যাত্রা করা নৌকাটি উত্তাল সাগরে উল্টে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ইতালীয় কোস্টগার্ড ও বাণিজ্যিক জাহাজের সহায়তায় 32 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও সাগরে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। বেঁচে ফেরা ব্যক্তিরা জানান, শুক্রবার রাতে একটি হালকা নৌকার ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষ নিয়ে তারা যাত্রা করেছিলেন। প্রতিকূল আবহাওয়া ও উঁচু ঢেউয়ের কবলে পড়ে লিবীয় জলসীমার মধ্যেই নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে। IOM এর তথ্য মতে 2014 সাল থেকে এই মরণ পথে 33,450 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। চলতি বছরেই ভূমধ্য সাগরে নিখোঁজ বা নিহতের সংখ্যা 725 ছাড়িয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালির লাম্পেদুসা দ্বীপের নিকটবর্তী নিরাপদ এলাকায় নেওয়া হয়েছে। তবে নিখোঁজ 70 জনের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্ক, গ্রিস ও লিবিয়া রুট দিয়ে ইউরোপে প্রবেশের এই অনিয়মিত যাত্রা প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে এখনও সক্রিয় রয়েছে উদ্ধারকারী দল। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। সোমবার আন্তর্জাতিক ক্রীড়া দিবসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে 1 লাখ টাকা করে চেক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। নতুন সরকারের অধীনে ফুটবলে এটি প্রথম বড় সাফল্য। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত অধিনায়ক মিঠু চৌধুরী সাফের ট্রফিটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের সুযোগ সুবিধা ও উন্নত পরিচর্যার প্রশংসাও করেন তিনি। খেলোয়াড়দের প্রত্যাশা, সরকারের এমন সমর্থন অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশের জন্য আরও বড় গৌরব বয়ে আনা সম্ভব হবে। বর্তমানে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ে ফুটবলারদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। এবার ক্রিকেটের খবর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমবারের মতো দেখা মিলল স্পিন বোলিং মেশিনের। সোমবার জাতীয় দলের স্কিল ক্যাম্পে মার্লিন বাইবোলা নামের এই আধুনিক যন্ত্রটি ব্যবহার করা হয়। প্রায় 16 লাখ টাকা ব্যয় কেনা এই মেশিন দিয়ে এখন থেকে অফ স্পিন ও লেগ স্পিন অনুশীলনের বিশেষ সুবিধা পাবেন ব্যাটাররা। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস জানান, মেশিনটি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোতে বহুল ব্যবহৃত। এটি দিয়ে অফ স্পিন, লেগ স্পিন ও আর্মারের পাশাপাশি বলের গতি ও লেন্থ পরিবর্তন করা সম্ভব। অটোমেটিক মোডে একসাথে 25 থেকে 30টি বল করা যায় এই যন্ত্রে। বিসিবির এমন উদ্যোগের ফলে ব্যাটাররা এখন নেটে আরও নিখুঁতভাবে স্পিন মোকাবেলা করতে পারবেন। বিশেষ করে বিদেশের মাটিতে স্পিনারদের বিপক্ষে প্রস্তুতি নিতে এই প্রযুক্তি বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।